নমস্কার, আমি অনন্যা। গপ্পবন্ধুর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি শোনাবো জলধর সেনের লেখা গৃহিণীরও। চলুন তাহলে শুরু করা যাক। অফিস থেকে ফিরতে প্রত্যহই 6টা বাজে। আবার যেদিন কাজ চেপে পড়ে সেদিন 8টা সাড়ে 8টাও হয়। যারা নিম্ন কর্মচারী তারা বলেন, অফিসের বড়বাবু, মাস গেলে 400 খানি টাকা পান, খাটবেন না? আমাদের যেমন দান তেমনই দক্ষিণা। 10টা 5টা কাশি বাজায়, 40-50 যা পাই বহুত আচ্ছা। এই তো গেল অফিসের কথা। বাড়ির অবস্থা আরো সঙ্গীন। সে কেমন শুনবেন? একদিন একটু সকাল অর্থাৎ অপরাহ্ন 6:30টার সময় বাড়ি এসে দেখি উপরে আমার শয়ন ঘরে আমার গৃহিণী শুয়ে আছেন। মাথার উপরে হু হু করে পাখা চলছে। বুড়ো ঝি শ্যামার মা গৃহিণীর পায়ের কাছে বসে আছে। আমাকে ঘরে প্রবেশ করতে দেখেই শ্যামার মা অতি কর্কশ স্বরে বলে উঠল, যা হক, বাবুর ঘরে আসবার সময় হয়েছে, সেও ভালো। আমি এমন সুমিষ্ট সম্ভাষণের কোনো কারণ বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? উনি শুয়ে রয়েছেন যে? অসুখ? আমার কথা শেষ করতে না দিয়েই শ্যামার মা ঝংকার দিয়ে উঠল, শুয়ে থাকবে না তো কি নেচে বেড়াবে? এই যে এতদিন থেকে বাছার আমার অসুখ, তার কি খোঁজ নেওয়া আছে? শ্যামার মা অনেক দিনের ঝি। সে আমার স্ত্রীকে মানুষ করেছিল। তারপর তিনি যখন আমার গৃহিণী হয়ে এলেন তখন তার সঙ্গে সঙ্গে এই ঝিটিকেও ফাউ পাওয়া গিয়েছিল। শ্যামার মা বলতে গেলে সেই থেকেই এই বাড়িতে অভিভাবিকা। তার উপরে কথা বলে এমন সাহস কারু হয় না। আর হবেই বা কার? বাড়িতে আমি আর আমার স্ত্রী, একটি মেয়ে, তাকেও বছর 2 হলো তালতলার খোরশেদের বাড়িতে বিয়ে দিয়েছি। সে সেখানে বেশ সুখে আছে। সুতরাং শ্যামার মার ক্ষমতা অব্যাহতই আছে। শ্যামার মা যে গুরু চার্জ আমার উপর করলো তা অস্বীকার করে আরো গোলমাল না বাঁধিয়ে আমি নিতান্ত ভালো মানুষের মতো বললাম, এমন অসুখ, তা আমাকে অফিসে খবর পাঠালেই আমি তখনই ছুটে আসতাম, এত দেরি হতো না। শ্যামার মা উত্তর দিল, অসুখ কি আজই হয়েছে? এই মাসখানেক ধরেই অসুখ। সেই যে বেলা 11টার সময় দুটো ভাত মুখে দিয়ে, আহা, বাছারা আমার কি সে খাওয়া আছে? ওই নামমাত্র ভাতের কাছে বসেই উঠে এসে সেই যে বিছানায় পড়ে, আর 5টার আগে উঠতে পারে না। সেই যে 5টার সময় কষ্ট করে ওঠে, তাই কি সাধ করে? শুয়ে থাকতে বললে বলে, না না, বাবুর আসার সময় হলো, তাকে আমি না দেখলে কে দেখবে? বাবুর তো সেদিকে কত দৃষ্টি। বাছারা আমার শরীরে কি পদার্থ আছে? অসুখ যে কি এবং তাহা যে কেমন গুরু, শ্যামার মার এই সুদীর্ঘ বক্তৃতায় তার তো কোনো হদিশই পেলাম না। এতদিনের মধ্যে কোনোদিন কোনো কথা শুনতেও পাইনি, দেখতেও পাইনি। কিন্তু আজ যে প্রকার গুরু ব্যাপার, তাতে সে কথা তো বলা যায় না। সুতরাং নিতান্ত বিনীতভাবে অপরাধ স্বীকার করে যতখানি সহানুভূতি সংগ্রহ করা যেতে পারে তাই করে বললাম, তাই তো, ভারী অন্যায় হয়ে গেছে। সেই গাধার খাটুনি খেটে সন্ধ্যের পর এসে আর কোনো দিকে যাইবার শক্তি থাকে না। তারই জন্য ওর অসুখ এমন বেড়েই উঠেছে, আমারই অমনোযোগে এমন হয়েছে। যাক, এখন আর সে কথা বলে দুঃখ করে কি হবে? আমি এখনই যাই, ললিত ডাক্তারকে ডেকে আনি। গৃহিণী এতক্ষণ নীরবই ছিলেন। ললিত ডাক্তারের নাম করতে যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। মুখখানি যথাতিরিক্ত বিকৃত করে বললেন, ললিত ডাক্তার কেন, শ্রীচরণ কম্পাউন্ডারকে ডেকে আনলেই হবে। আমার যেমন পোড়া কপাল। এই নাও, 400 টাকা মাইনের অফিসের বড়বাবুর একমাত্র সহধর্মিনীর এমন দারুণ অসুখ, আর আমি কিনা ডাকতে চাইলাম পাড়ার ললিত ডাক্তারকে, যার মোটর তো দূরে থাক, গাড়ি ঘোড়াও নেই। সে 1 টাকার বেশি ভিজিট নেয় না, হয়তো পায়ও না। আমি কিনা আমার মহামহিমময়ী গৃহিণীর চিকিৎসার জন্য তাকে ডাকবার প্রস্তাব করলাম। কি ধৃষ্টতা আমার! আমি তখন আমার নির্বুদ্ধিতার কৈফিয়ত স্বরূপ বললাম, আরে, ললিতকে কি আর চিকিৎসার জন্য ডাকতে চাইছি? তোমার যেরকম ভয়ানক অসুখ, তাতে বাড়িতে একজন ডাক্তার সর্বদার জন্য রাখা দরকার। তাই তাকে পাঠিয়ে দিয়ে আমি একজন বড় ডাক্তার আনতে যাচ্ছি। তোমার চিকিৎসা ললিতকে দিয়ে করাবো,
আমি কি পাগল হয়েছি? মনে মনে কিন্তু যা বললাম তাহার বলে কাজ নেই। কি আর করি, সেই সন্ধেবেলাতেই অফিসের কাপড় না ছেড়েই একজন ভালো ডাক্তারের খোঁজে বার হলাম। কিন্তু যাই কার কাছে? ডাক্তার নীলরতন সরকার কি বিধান রায়ের কাছে গিয়ে আমার গৃহিণীর এবংবিধ দারুণ অসুখের কথা বললে তারা তখনই হয় আমাকে পাগল বলে তাড়িয়ে দেবেন, আর না হয় দয়া পরবশ হয়ে আমাকে পাগলা কারোতে পাঠাবার জন্য পুলিশের জিম্মা করিয়ে দেবেন। শেষে মনে পড়ল ডাক্তার বোসের কথা। শুনেছি তিনি নাকি এই রকম রোগীর চিকিৎসায় সিদ্ধহস্ত। তার সঙ্গে তো আমার তেমন আলাপ পরিচয় নেই, 2-3 বার বন্ধুদের বাড়িতে দেখা হয়েছিল মাত্র। তিনিও আমার নাম জানেন, আমিও তার নাম জানি। পথে ঘাটে দেখা হলে আজকালকার ভদ্রতা সঙ্গত নমস্কার মশাই, ভালো তো, এই রকম মামুলি সম্ভাষণের অধিক কোনো কথা কোনোদিন হয়নি, ঘনিষ্ঠতা তো দূরের কথা। তবে অনেকের কাছ থেকে তার প্রশংসা শুনেছি, ডাক্তারও বেশ নামওয়ালা, সুতরাং তার কাছে যাওয়াই স্থির করলাম। ডাক্তার বোসের বাড়ি আমার জানা ছিল। তার বাড়িতে গিয়ে শুনলাম তিনি বাড়িতেই আছেন। মিনিট 5 অপেক্ষা করার পরই ডাক্তারবাবু উপর থেকে নেমে এলেন এবং আমাকে দেখে সহাস্য মুখে বললেন, এই যে বিজয়বাবু, আসুন আমার বসবার ঘরে। তার রোগী দেখবার ঘরের মধ্যে গিয়ে আমাকে বসিয়ে বললেন, তারপর এই অসময়ে একেবারে অফিসের ড্রেসে এসে উপস্থিত, ব্যাপার কি? আমি বললাম, ব্যাপার কিছু সঙ্গীন না হলে কি এ সময় আপনাকে বিরক্ত করতে আসি? আপনার সময় হবে তো? সব কথা বলতে হয়তো 10 মিনিট সময় লাগবে। ডাক্তার বললেন, আমি এখন কোথাও বেরোবো না, যথেষ্ট সময় আছে। কেউ ডিস্টার্ব না করে দুয়ারটা বন্ধ করে দিই। এই বলে তিনি ঘরের প্রবেশদ্বার বন্ধ করে বিজলি বাতি ও পাখা খুলে দিলেন। তারপর বললেন, এখন বলুন, আপনার ব্যাপারটা কি? আমি বললাম, আমার স্ত্রীর নাকি ভয়ানক অসুখ। ডাক্তার হেসে বললেন, না, কি কথাটা তো বুঝতে পারলাম না বিজয়বাবু। আমি বললাম, কি যে অসুখ তা আমি জানি নে। প্রত্যহ 9:30টায় অফিস যাই, 6:30-7টায় বাড়ি ফিরি। আমার স্ত্রীকে কোনোদিন অসুস্থ দেখিনি। আজ 18 বছর যেমন দেখে আসছি তাই দেখি। শরীরেও কোনো বৈকল্য দেখিনি। বাড়িতে ছেলেপিলে নেই যে হাঙ্গামা পোহাতে হয়। একটি মাত্র মেয়ে, তারও 2 বছর হলো বিয়ে দিয়ে দিয়েছি। সে কখনো একাধ বেলার জন্য আসে আর চলে যায়। বাড়িতে চাকর, ঝি, বামুন, সহিস, কচুয়ান সবই আছে। গিন্নিকে শ্রমসাধ্য কোনো কাজই করবার দরকার হয় না। এই তো অবস্থা। আজ এই একটু আগে বাড়ি এসে দেখি তিনি শুয়ে আছেন। আমি ঘরে প্রবেশ করতেই তার বাপের বাড়ি থেকে আমদানি করা বুড়ো ঝি শ্যামার মা একেবারে রেগে অস্থির। তার বাছার নাকি গুরুতর অসুখ, আর আমি নাকি কোনোদিন সেদিকে দৃষ্টি দিইনি। তাই তো মশাই মহা সংকটে পড়লাম। শেষে অনেক বক্তৃতা ও অনেক ভৎসনার পর শ্যামার মা রোগের যে বিবরণ দিলেন তা থেকে আমি এক বর্ণও বুঝতে পারলাম না। আপনি শুনেছি মনস্তত্ত্ববিদ চিকিৎসক, আপনি যদি কিছু বুঝতে পারেন। শ্যামার মা বলল যে তার বাছা অর্থাৎ আমার স্ত্রী বেলা 11টার সময় প্রত্যহই পাতের কাছে বসেন মাত্র, তারপর উঠেই যে শয্যা গ্রহণ করেন বিকেল 5টার পূর্বে আর সে শয্যা ত্যাগ করতে পারেন না, এমনই তিনি কাতর। আমি 6টার পর বাড়ি আসি, তখন আর কিছু দেখতে পাইনি, জানতেও পাইনি, গৃহিণীও কিছু বলেন না। আজ 5টার পরেও তিনি শয্যা ত্যাগ করতে পারেননি। এই পর্যন্তই আপনাকে বলতে পারি ডাক্তারবাবু। কাজেই আমাকে ডাক্তার ডাকতে ছুটে আসতে হলো। ডাক্তার বোস আমার কথা শুনে হেসে বললেন, আপনাকে আর বলতে হবে না, আমি আপনার গৃহিণী আর আপনার অসুখের কথা বুঝতে পেরেছি। আমি সবিস্ময়ে বললাম, আমার অসুখ? আপনি কি এতক্ষণ সব কথা শোনেননি? অসুখ আমার স্ত্রীর, আমার নয়। আমি বেশ সুস্থ আছি। ডাক্তার বললেন, সে পরে বিবেচনা করা যাবে, এখন আমাকে কি করতে বলেন? এখনই কি আপনার রোগীকে দেখতে যেতে হবে? আমি বললাম, সর্বনাশ, আপনি এখনই যাবেন কি? তাহলে কি গৃহিণী আপনাকে আমল দেবেন, না আপনার ব্যবস্থাগত ঔষধ ব্যবহার করবেন? তিনি অমনি বলে বসবেন, বড় ডাক্তার না ছাই, ওর মোটেই পসার নেই, বড় ডাক্তারদের কি ডাকা মাত্রই পাওয়া যায়? আপনি পণ্ডিত হয়ে কথাটা বুঝতে পারেননি? আপনি আসছে কাল একটা সময় বলে দিন,
সেই সময় যাবেন। আমি বাড়ি গিয়ে আপনার এখন সময় হলো না, আর আপনার ভয়ানক পসারের কথা সত্য মিথ্যা বানিয়ে তাকে বলে আপনার উপর শ্রদ্ধা বাড়িয়ে রাখবো। তবে তো এ রোগের চিকিৎসা ঠিক হবে। কি বলেন ডাক্তারবাবু? আমার কথা সঙ্গত কিনা? ডাক্তারবাবু বললেন, সত্যি আমি অতটা ভেবে দেখিনি বিজয়বাবু। আপনি দেখছি মনস্তত্ত্ব বিষয়ে আমার অপেক্ষাও সূক্ষ্মদর্শী। যাক, তাহলে আমি কাল 9:30টায় আপনার বাড়িতে যাব। ঠিকানাটা লিখে রাখছি। আমি বললাম, আরেকটু আগে কি সময় হতে পারে না ডাক্তারবাবু? সকাল 9:30টায় গেলে হয় কাল আমাকে অফিস কামাই করতে হয়, আর না হয় লেট হয়। তাতে তো কাজে ভারী অসুবিধা হবে। ডাক্তারবাবু একটু চিন্তা করে তার ডায়েরি বইখানি নেড়েচেড়ে বললেন, বেশ, 1 ঘন্টা আগে 8:30টায় যাব। কেমন? তাহলে তো আর আপনার অসুবিধা হবে না। আমি বললাম, না, কোনো অসুবিধা হবে না। ঠিক 8:30টাতেই যাবেন। 10 মিনিট আগে গিয়ে যেন না ওঠেন। বরঞ্চ 2 মিনিট দেরি হলেও কোনো ক্ষতি হবে না। আগে গেলে কি হবে বুঝছেন তো? গৃহিণী অমনি মনে করবেন এই ডাক্তারের হাতে তেমন রোগী নেই। ডাক্তার বললেন, আর আপনাকে কিছু বলতে হবে না। আমি বেশ বিবেচনা করে কাজ করব। আমি সব বুঝতে পেরেছি। আমি বললাম, ডাক্তার বোস, যদি কিছু মনে না করেন তাহলে আর একটা কথা বলতে চাই। তিনি বললেন, সে কি কথা? আপনি বলুন না। আমি বললাম, দেখুন, আমি অনেক দিন দেখেছি আপনি সকালে বা বিকালে যখন রোগী দেখতে আপনার মোটরে চড়ে যান, আর আপনার পরনে খদ্দরের টুপি, গায়ে গরদের পাঞ্জাবি, আর কাঁধের উপরে খদ্দরের চাদর দেখতে পাই। পায়ে কি দেন দেখতে পাইনি, হয়তো চটিই হবে। ও যে শ্বশুর বাড়ি নেমন্তন্নে যাওয়ার পোশাক। ওপরে আমার বাড়ির রোগিণীকে দেখতে গেলে তিনি আপনাকে আমলই দেবেন না। আপনাকে একেবারে ফিটফাট সাহেব সেজে যেতে হবে। 3টে বাংলা কথার সঙ্গে 10টা ইংরেজি কথা বলতে হবে। তবে তো রোগীর মনে হবে, হ্যাঁ, ডাক্তার বটে। এইসব ভদ্রতা বিরুদ্ধ কথা থেকেই আপনি বুঝতে পারছেন। আমি ফিরে গিয়ে আপনার সম্বন্ধে যেসব কথা তাকে বলবো, তার শ্রদ্ধা বাড়িয়ে রাখবো, কাল তার কিছু গলতি হলে কি আর আমার বাঁচোয়া থাকবে? তাই এত কথা বলতে হলো। আমার অবস্থা বিবেচনা করে ক্ষমা করবেন। ডাক্তারবাবু বললেন, ওসব কিছু মনে করবেন না। আমাকে অনেক রকম রোগী নিয়ে কারবার করতে হয়। বিশেষ করে মাথা পাগলা রোগী নিয়ে আমাকে অনেক সময় থাকতে হয়। তাদের কথার কাছে আপনার কথাগুলো তেমন বেশি অসংলগ্ন নয়। বিশেষত আপনাকে যে রোগী নিয়ে ঘর করতে হচ্ছে, তাতে আপনাকে যে বিশেষ সতর্ক হতে হয়, এ তো জানা কথা। তাহলে আপনি এখন আসুন। আমি কাল ঠিক কাঁটায় কাঁটায় 8:30টায় যাব। আর যা যা করতে হবে করব। কোনো রকম ভুলের জন্য আপনাকে বিব্রত হতে হবে না। আমি বিদায় নিয়ে উঠে দাঁড়িয়েছি, তখন আর একটা কথা মনে পড়ে গেল। আমি বিনীতভাবে বললাম, আর একটা কথা বলতে ভুল হয়ে গেছে। বড়ই বিরক্ত করছি ডাক্তার বোস, ক্ষমা করবেন। ডাক্তার হেসে বললেন, আবার কি ভুল হলো বলুন। আমি বললাম, রোগী দেখে আপনি যখন উঠবেন, আমি তখন আপনাকে যে কটি টাকা ফি দেব, আপনি অমনি বলে বসবেন, আমার ফি 16 নয় 32 টাকা, বুঝলেন? এটাও দরকার, ভুলবেন না। ডাক্তার উচ্চ হাস্য করে বললেন, বিজয়বাবু, আপনি দেখছি এইসব রোগের আমার অপেক্ষা পাকা চিকিৎসক। বেশ বেশ, তাই হবে। আমি 32 টাকাই চাইব। ডাক্তার বোসের কাছ থেকে বিদায় নিয়ে আমি বাড়ি ফিরে এলাম। এসে দেখি গৃহিণী শয্যা ত্যাগ করে ঘরের মেঝেতে বসেছেন। বামুন ঠাকুর এক বাটি দুধ হাতে করে দাঁড়িয়ে আছেন, আর শ্যামার মা দুধটুকু খাবার জন্য গৃহিণীকে জেদ করছেন। আমাকে দেখেই শ্যামার মা বলল, ডাক্তার আসছে নাকি? আমি বললাম, জানো তো কলকাতা শহরে বলবা মাত্রই বড় ডাক্তার মেলে না। আমার গৃহিণী বললেন, সে তো ঠিক কথা, বড় ডাক্তারদের কত রুগী, 3 দিন ঘুরে তবে একজনকে পাওয়া যায়। মিথ্যে কথা বলতে কোনো দিনই আমার বাধে না। তাই যদি হতো তাহলে আর 30 টাকার কেরানি থেকে 400 টাকার বড়বাবু হতে পারতাম না। সুতরাং গৃহিণীর অনুকূলে মন্তব্য শুনে আমার মাথার ভাণ্ডার একেবারে খুলে গেল। আমি অফিসের কাপড় ছাড়তে ছাড়তে বললাম,
বুঝলে, এই কলকাতা শহরে বড় ডাক্তার হঠাৎ পাওয়া যে মুশকিল, তা আজ আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। এই ধরো না, এখান থেকে বেরিয়ে প্রথমে তো ঠিক করতে পারিনি কার কাছে যাই। শেষে ভাবলাম টাকা আগে না প্রাণ আগে। এই কথা মনে হতেই একেবারে ছুটে গেলাম নীলরতন সরকারের বাড়ি। সেখানে গিয়ে শুনি 3 দিন থেকে তিনি অসুস্থ, নিচেও নামেন না, রোগীও দেখেন না। তখন আর কি করি, দৌড়লাম বিধান রায়ের বাড়ি। গিয়ে দেখি তিনি ব্যাগ সাজাচ্ছেন। কি ব্যাপার, না এখনই তাকে কোন নরসিংগড় না প্রতাপগড়ে যেতে হবে। মোটর প্রস্তুত, 1 ঘন্টা পরে হাওড়ায় ট্রেন। কি করি, সেই গোলমালের মধ্যেই তাকে রোগীর অবস্থা বললাম। তিনি বললেন, এক কাজ করুন, যে রোগের কথা বললেন তার চিকিৎসা সম্বন্ধে ডাক্তার বোস খুব উপযুক্ত, তাকে নিয়ে যান। আমি যদি থাকতাম তাহলেও তাকে নিয়ে যেতেই আপনাকে পরামর্শ দিতাম। সেখান থেকে ছুটলাম ডাক্তার বোসের বাড়ি। বিলম্ব তো করা যায় না, তার বাড়ি ঠিক সময় পৌঁছালাম। তিনি তখন রোগী দেখতে বেরোচ্ছেন, মোটরে 1 পা দিয়েছেন, সেই সময় গিয়ে আমি উপস্থিত। তিনি আর ঘরে ফিরলেন না, তার খুব তাড়াতাড়ি কোথায় যেতে হবে। আমি আমার বিপদের কথা বলতে তিনি বললেন, তাই তো বিজয়বাবু, এখন তো যেতে পারবো না, এত রোগী আমার হাতে যে বাড়ি ফিরতে রাত 11টা, তখন তো আর যাওয়া যায় না। আচ্ছা দেখছি। এই বলে তার নোটবুক খুলে দেখে বললেন, কাল বেলা 1টার পূর্বে আমার পক্ষে যাওয়ার সুবিধা হবে না। তখন কি করি, অনেক সাধ্য সাধনা করলাম, যা চাইবেন তাই দিতে স্বীকার করলাম। তবুও আজ রাত্রিরে তিনি সময় করতে পারবেন না বললেন। অনেক অনুরোধের পর তিনি কাল ঠিক 8:30টার সময় আসতে স্বীকার করে সেই কথা নোটবুকে লিখে নিলেন। একবার মনে হয়েছিল জিজ্ঞাসা করি কত ফি দিতে হবে, তখনই ভাবলাম টাকা আগে না প্রাণ আগে, যা চাইবে তাই দেব, কি বলো? এইবার গৃহিণীর মুখে হাসি ফুটল। তিনি বললেন, আহা, বড় কষ্ট তো হয়েছে। ও রাধি, ও ঠাকুর, বাবুর হাত মুখ ধোয়া ঠিক করে দে তো। যাও ঠাকুর, এত রাত্রিরে আর জল খাবার দিয়ে কাজ নেই, শিগগির একেবারে খাবার ঠিক করে দাও। যাক, মিষ্ট কথায় পেট না জুড়োক, শরীর তো জুড়িয়ে গেল। আমি তখন সাহস পেয়ে বললাম, হ্যাঁ, ডাক্তার বটে বোস, দেখো দেখি কি পসার, রাত 11টা পর্যন্ত রোগী দেখতে হয়। কাল 1টার আগে আসতে পারবে না বলে বসলো। শেষে অনেক করে বলে তবে 8:30 করালাম। এ তো আমাদের ললিত ডাক্তার নয়, এ একেবারে সাহেব, বাংলা কথা বড় একটা বলেই না, আর কি প্রকাণ্ড মোটর। গৃহিণী বললেন, তার হবে না, অত বড় ডাক্তার যে পাওয়া গিয়েছে, এই আমার সৌভাগ্য। যাক, এতগুলো মিথ্যে কথা একেবারে বৃথা যায়নি, কাজ হয়েছে। আমি নিশ্চিন্ত হলাম। পরদিন 8টা বাজতেই গৃহিণী মহাব্যস্ত হয়ে উঠলেন। ওগো, তুমি নিজের বৈঠকখানায় গিয়ে থাকো, কি জানি বলা তো যায় না, ডাক্তার সাহেব যদি 8:30টার আগেই এসে পড়েন। আমি বললাম, তুমি বলো কি, এ কি যেসে ডাক্তার যে 0.5 ঘন্টা আগে এসে বসে বসে গল্প করবে? ডাক্তার ঠিক 8:30টায় আসবে, 2 মিনিট আগে আসবার সময়ও তার হবে না। গৃহিণী উল্লসিত হয়ে বললেন, তা কি আর আমি জানি নে, তবুও তুমি নিচে গিয়ে অপেক্ষা করোই না। আমি সব ঠিক করেই এসেছি, তবুও গৃহিণীর আদেশে নিচে যেতে হলো। পূর্বের ব্যবস্থা মতো ডাক্তার 8:30টার সময় এলেন, একেবারে 18 আনা সাহেব। এসেই তাড়াতাড়ি রোগী দেখতে চললেন। মুখে একটাও বাংলা কথা নেই, খাঁটি বিলাতি বুঝি। গৃহিণী প্রস্তুতি ছিলেন। ডাক্তার তখন বুক পিঠ পরীক্ষা করলেন, কতক আমাকে ইংরাজিতে বললেন। আমি আবার সেই সব তর্জমা করে উত্তর শুনিয়ে দিলাম। ডাক্তারের সেসব জেরার কথা আনুপূর্বিক বলে আর কথা নেই। অবশেষে তিনি বললেন, হুম, রোগ কঠিনই বটে, তবে আমি ঠিক এরকমই একটা রোগীকে 3 দিনে আরাম করেছি, 6 ডোজ ওষুধ দিয়ে। একেও বোধহয় 3 দিনেই সারাতে পারবো। সেই রোগীর জন্য ব্যবস্থা লিখে দিলাম, তারা কোনো দোকানে সে ওষুধ পেলে না। শেষে কি করি, আমাকেই বেরোতে হলো। একটা সাহেবের দোকানে 1 শিশি মাত্র ওষুধ ছিল, 10 টাকা দিয়ে সেটাই আনাতে হলো। 6 ডোজে 6 ড্রপ মাত্র খরচ হলো, বাকিটা আমার কাছেই আছে। আপনাকে বেলা 10:30টায় একবার আমার বাড়িতে যেতে হচ্ছে।
আমি এখন বাড়ি ফিরতে পারছি না। আপনার ওষুধ দেওয়ার জন্যই 10:30টায় আমি 5 মিনিটের জন্য বাড়ি ফিরব। 6 দাগ ওষুধ দেব। রোজ সকালে বিকেলে 1 দাগ খাওয়াতে হবে। আজ এবেলা ওষুধ এনেই 1 দাগ খাইয়ে দেবেন। তারপর পথ্যের কথা। এই রোগে পথ্যই হচ্ছে প্রধান। তার একটু গোল হলেই সব মাটি হবে। রোগীকে বাঁচানো দায় হবে। সুতরাং পথ্য দেওয়ার ভার আপনাকে নিতে হবে। চাকর দাসী আর কারো ওপর সে ভার দিলে আমি চিকিৎসার দায়িত্ব নিতে পারবো না। এই 3 দিন আপনাকে অফিস কামাই করতে হবে শুধু রোগীর পথ্যের ব্যবস্থার জন্য। পথ্য হচ্ছে বেলা 12টার সময় 6 আউন্স ডাবের জল, বেলা 3টের সময় 4 আউন্স ঘোল, আর রাত 7:30টার সময় 6 আউন্স ছানার জল। মেজার গ্লাসে মেপে খাওয়াতে হবে। একটু কম বেশি হলেই বিপদ। কাজেই এ ভার আপনাকেই নিতে হবে, আর কারো উপর নির্ভর করবেন না। এই ঔষধ ওই পথ্য আজ আর কাল 2 দিন চলবে। পরশু আমি এসে পুনরায় পরীক্ষা করে যদি অন্য কোনো ব্যবস্থার দরকার হয় তা করব। আপনি পরশু সকালে খবর দিতে পারেন ভালো, না হয় আমিই আসবো। আর আমি বসতে পারছি না, অনেক জায়গায় যেতে হবে। এই বলে ডাক্তার যেই উঠবেন আমি অমনি তাকে 16 টাকা দিলাম। তিনি টাকার দিকে চেয়েই বললেন, আমার এসব কেসে ফি 32 টাকা। আমি তখনই আরও 16 টাকা দিয়ে বললাম, আপনি 32 কেন, তার ডবল চাইলেও দিতাম। ডাক্তার বললেন, কোনো ভয় নেই, 3 দিনেই রোগী সেরে উঠবে। এই বলে তিনি চলে গেলেন। কি করি, অফিস কামাই করা ছাড়া কোনো উপায় নেই। 10টার সময় পাশের বাড়ি থেকে অফিসে বড় সাহেবের কাছে টেলিফোন করে আমার বিপদের কথা জানালাম এবং সহকারী বিধুবাবুকে একবার আমার বাড়িতে পাঠাবার জন্য অনুরোধ করলাম। সাহেব কথা শুনে দুঃখ প্রকাশ করলেন এবং 3 দিনের ছুটি মঞ্জুর করলেন। 10:30টার সময় গিয়ে ডাক্তারের কাছ থেকে 6 দাগ ওষুধ নিয়ে এলাম। দাম দিতে চাইলাম, তিনি নিলেন না। যেমন যেমন ব্যবস্থা করেছিলেন সেইভাবে ঔষধ ও পথ্য দেওয়া হলো। কোনো রকমে দিনমান কেটে গেল, কিন্তু রাত আর কাটে না। 6 আউন্স ডাবের জল, 4 আউন্স ঘোল আর 6 আউন্স ছানার জল খেয়ে কি মানুষ দিনরাত কাটাতে পারে? গৃহিণী সন্ধ্যার পর থেকেই ক্ষুধার জ্বালায় ছটফট করতে লাগলেন, কিন্তু উপায় নেই, ডাক্তারের নিষেধ। কোনো রকমে রাত কেটে গেল। ভোরে উঠেই আমাকে পাঠালেন ডাক্তারের কাছে। বলে দিলেন যে কাল 2 দাগ ওষুধ খেয়েই তাঁর অসুখ সেরে গেছে। ভয়ানক ক্ষুধা হয়েছে, পথ্যের অন্য ব্যবস্থা করতেই হবে। ডাক্তারের বাড়ি গিয়ে সব কথা বলতে তিনি গম্ভীর হয়ে বললেন, ওষুধে যে ফল হয়েছে তা বেশ বোঝা যাচ্ছে। যিনি আহারের সময় পাতের কাছে বসে অমনি সরে পড়তেন, তার যে যথেষ্ট ক্ষুধার উদ্রেক হয়েছে এ খুব ভালো লক্ষণ। কিন্তু তাই বলে আজই ঔষধ বা পথ্যের কোনো পরিবর্তন করতে পারছি না। আজ ওই ব্যবস্থাই চলবে। কাল গিয়ে পরীক্ষা করে দেখে যা ভালো হয় করা যাবে। আমি বললাম, আপনি তো ব্যবস্থা করে দিলেন, এদিকে বাড়িতে যে আমার তিষ্ঠানো ভার হবে, তার কি উপায়? ডাক্তার হেসে বললেন, এ পাপের শাস্তি আপনাকেই ভুগতে হবে। কি করব? বাড়ি ফিরে এসে গৃহিণীকে সমস্ত কথা বললাম। তিনি তো রেগেই অস্থির। শুধু ডাবের জল আর ছানার জল খেয়ে মানুষ থাকতে পারে? উপায় কি? চিকিৎসক যা বলছেন তা প্রতিপালন করতেই হবে। সেদিন যে কি কষ্টে গেল তার বহতব্য নয়। পরদিন ঠিক 8:30টার সময় ডাক্তার এলেন। পূর্বের মতো পরীক্ষা করলেন। তাহার পর আমাকে বললেন, বৈঠকখানায় চলুন, বিশেষ বিবেচনা করে ব্যবস্থা করতে হবে। বৈঠকখানায় এসে ডাক্তারবাবু বললেন, বিজয়বাবু, আপনার গৃহিণীর আর অসুখ হবে না। এই 2 দিনেই তার যথেষ্ট শিক্ষা হয়েছে। তাকে আর ওষুধ খেতে হবে না, অর্থাৎ অকারণ জল খেতে হবে না। তিনি আর পাতের কাছে বসেই উঠবেন না। কিন্তু একটা গোল রইল, আপনার রোগ যে সারল না। আপনার গৃহিণী যদি মাসের মধ্যে 2বার করে এইভাবে অসুস্থ হতেন আর আপনার অফিস কামাই করতে হতো, খরচের কথা না হয় নাই বা ধরলাম, তাহলে এইভাবে মাস 6-এর মধ্যে অফিস কামাই করলে মনিবরা বিরক্ত হয়ে আপনাকে চাকরি থেকে তাড়িয়ে দিতেন। তাহলে হয়তো আপনার রোগ সারত। কিন্তু এই 2 দিনে আপনার গৃহিণী যে শিক্ষা পেয়েছেন, তাতে তার আর কোনোদিন এরকম অসুখ হবে না। আপনাকেও অফিস কামাই করে
চাকরি হারাতে হবে না। সুতরাং আপনার গুরুরোগ থেকেই গেল। আমি বললাম, আপনি কি বলছেন? আমার তো কোনো রোগই নেই। ডাক্তারবাবু হেসে বললেন, আপনি রোগের কথা জানবেন কি করে? আমরা ডাক্তার, আমরা মানুষ দেখলেই তার কি রোগ হয়েছে তা বলতে পারি। আপনার রোগের ইংরেজি নাম তেমন নেই, তবে আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে একটি রোগের কথা আছে। তার সমস্ত লক্ষণই আপনাতে বিদ্যমান। সেই রোগের নাম গৃহিণী রোগ। আপনার সেই রোগ হয়েছে, কিন্তু তার চিকিৎসা পদ্ধতি আমি জানি নে, বুঝেছেন? আর আজ ৩২ নয়, ১৬ও নয়, আজ আমি ফি নেব না, কেমন? নমস্কার। শুনছিলেন জলধর সেনের লেখা গৃহিণী রোগ। গল্পটা আপনাদের কেমন লাগলো লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না। সঙ্গে এরকম আরও নানা স্বাদের গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন গপ্পবন্ধু অনন্যাকে। পরের পর্বে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থাকুন, গপ্পে থাকুন।